ঠিক আছে, তো আজকের টপিকটা মেইনলি শুরু করি, এরপরে লাস্টে আমরা টোটাল কোর্স এবং কোশ্চেনের ব্যাপারে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা দেখছিলাম কি কার্ভস, বা আমাদের যে আমরা সারফেস এর ক্ষেত্রে বিভিন্ন কার্ভ, কয় টাইপের কার্ভ থাকে, কিভাবে আমরা ইকুয়েশন গুলো ডিরাইভ করতাম এবং কার্ভ ড্র করতাম, এগুলো আমরা দেখে আসছি। তো এই কার্ভেই একটা টপিক আমাদের বাদ ছিল, সেটা হলো ফ্র্যাকটালস। এটা টোটাল তোমাদের হয়তো নামটা নতুন লাগতেছে, বাট এইখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা দেখে কি মনে হচ্ছে তোমাদের? যে খুবই একটা কমপ্লেক্স একটা অবজেক্ট। ধরো এই টাইপেরই কোনো একটা অবজেক্ট আমাদের কি স্ক্রিনে ড্র করতে হবে। তো এই অবজেক্টটা দেখে এট ফার্স্ট তোমাদের কি মনে হতে পারে যে কোন ইকুয়েশনটা তোমরা এখানে ফেলতে পারবো? ধরো একটা কার্ভেরই যে কোনো আমি তোমাদের দুই টাইপের দেখাইছি, যে হার্মিট কার্ভ ছিল, ডাইজার কার্ভ ছিল, বি স্প্লাইন কার্ভ। তো এখানে কিন্তু ওরকম কার্ভের কোনো একটা ইকুয়েশন, অথবা তোমাদের কি প্রিমিটিভ যেগুলো দেখাইছিলাম, যে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, এই জিনিসগুলো দিয়েও কিন্তু আঁকানো খুবই কমপ্লেক্স, খুবই টাফ। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই ছবিটা দেখে তোমাদের কি মাথায় আসতে পারে বলো তো, যে এটা কিভাবে ড্র করতে পারে? ধরো এটা আমি বলে দিলাম যে ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আঁকানোর পরে হয়তো আমাদের কি করতে হবে, রিকার্সিভ ওয়েতে কল করতে হবে, বারবার কল করে ট্রায়াঙ্গেলটা কি ড্র করতে হবে। জাস্ট আমাদের পজিশন গুলো বলে দিতে হবে যে কোন পজিশনে আমরা ট্রায়াঙ্গেল গুলো ড্র করব। তার মানে কি, আমাদের অবজেক্ট একটা যদি সিমিলার ধরে বাকিগুলা যদি আমরা কি করতেছি এখানে রিকার্সিভ ওয়েতে কল করে 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 ড্র করতেছি। তো এটাই হলো মেইনলি আমাদের ফ্র্যাকটালস এর কনসেপ্ট। তাহলে ফ্র্যাকটালস কি, যে এখানে যেটা বলছে ফর্মাল ডেফিনেশন, এ ফ্র্যাকটাল ইজ অ্যান অবজেক্ট অর কোয়ান্টিটি দ্যাট ডিসপ্লেস সেলফ সিমিলারিটি। তার মানে আমাদের একটা ছোট বা আমাদের একটা একদম কি বলবো প্রিমিটিভ একটা অবজেক্ট থাকবে, বা একটা হয়তো কোনো কিছু থাকবে আমাদের, ওইটাকেই আমরা কি বারবার কল করে রিকার্সিভ ওয়েতে কল করব যাতে ওই জিনিসটা কি বারবার আমাদের ড্র হয়। তো এটাই মেইনলি আমাদের ফ্র্যাকটালস। তো ফ্র্যাকটালস এর একটু আগে যদি আমি ছবি দেখাই, ধরো এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, এখন এই ট্রায়াঙ্গেল থেকে আমাদের স্টার বানাতে হবে। তাহলে স্টারের ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেল কয়বার কল হবে? দেখো এখানে আমি যদি একটু করে দেখাই, হ্যাঁ এই যে এই একটা, তারপরে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে 6বার কল হচ্ছে। মানে এটাকে যদি আবার এক্সপান্ড করে আরো, তার মানে কি আমাদের আরো কমপ্লেক্স অবজেক্ট আমরা এখান থেকে ড্র করতে পারতেছি। তো এটাই আর কি, যে আসলে আমাদের ফ্র্যাকটালস কি যদি আসে, তাহলে আমাদের বলতে হবে যে ফ্র্যাকটাল ইজ অ্যান অবজেক্ট যেটা আমাদের কি সেলফ সিমিলারিটি আমাদের শো করবে। মানে এখানে আমাদের অবজেক্টের বিভিন্ন পোর্শন আমাদের সিমিলার টাইপ অফ স্ট্রাকচার ফলো করবে ইন অল স্কেলস। তার মানে বিভিন্ন স্কেলে থাকতে পারে, একবার ছোট একবার বড়, বিভিন্ন স্কেলে আমাদের থাকতে পারে। বাট আমরা যদি ওটাকে জুম ইন করি বা জুম আউট করি, তাহলে দেখতে পারবো যে আসলে আমাদের অবজেক্টটা সেম জিনিসটা কি রিপিট হচ্ছে। যেরকম আগের ফিগারটাতে আমি দেখালাম যে এখানে ট্রায়াঙ্গেল আছে, আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো সেম টাইপের, যেরকম এখানে এইখানে টোটাল একটা আমাদের কি শেপ, যদি আমরা সেম শেপ যদি চিন্তা করি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তার মানে কি একবার জুম ইন করলে আমরা কয়টা সেম পাবো? 6টা। আবার এটাকে জুম করলে আবার দেখতে পারবো যে এখানে আরো আরো আমাদের একই টাইপের আছে। আমি যদি দেখাই, এই যে এখানে এখানে একটা, এখানে একটা, তার মানে যত জুম ইন করতে যাবো দেখবো সেম টাইপের অবজেক্টই কি আমাদের রিপিট হচ্ছে। এটাই হলো ফ্র্যাকটালস। এখন এই ফ্র্যাকটালস কয় টাইপের হতে পারে? বিভিন্ন টাইপের হতে পারে। 3 টাইপের এখানে ডিসকাস করা হচ্ছে, যেটা হলো এক্সাক্ট, এক্সাক্ট সেলফ সিমিলারিটি, অ্যাপ্রক্সিমেট আর স্ট্যাটিস্টিক্যাল। এক্সাক্টের ক্ষেত্রে যেটা বলছি একদম সেম এক্সাক্ট স্ট্রাকচারে ফলো করবে, কোনো এখানে চেঞ্জ হবে না। আর অ্যাপ্রক্সিমেট, এটা আরো এক্সাক্টের কিছু আমাদের এক্সাম্পল, যে এক্সাক্ট সিমিলারিটি মেনটেন করলে আমাদের কি টাইপের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। আর অ্যাপ্রক্সিমেটের ক্ষেত্রে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুরোপুরি এক্সাক্ট না, এটা একটা ফাংশন মেন্ডেল ব্রড সেট। মেন্ডেল ব্রড এই নামটা কি তোমরা পরিচিত? হয়তো পরিচিত না, জিওমেট্রির জনক বলা হয় আর কি এক বিজ্ঞানী, তার নামে একটা ফাংশন আছে। তো এই ফাংশনটা আর কি আমরা ড্র করছি এখানে। তো এখানে মেন্ডেলব্রোট সেট যেটা বলছে, তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাপ্রক্সিমেট সেলফ সিমিলারিটি। হয়তো আমরা জুম ইন যদি করি, টোটাল আমাদের সেম অবজেক্টটাই থাকবে না, হয়তো আমাদের একটু চেঞ্জ হতে পারে, বাট আমরা যদি এস্টিমেট করি বা টোটাল কাছাকাছি আর কি, মানে ওটাই আমাদের রিপিট হচ্ছে, হয়তো একটু চেঞ্জ আসছে এখানে। এটাও আমাদের এক টাইপের ফ্র্যাকটালস। দেন
বিভিন্ন কোস্ট লাইন, আমাদের যখন ধরো ম্যাপে বিভিন্ন কোস্ট লাইন যখন ড্র করতে হয়, তখন এইখানে যেরকম দেখতে পাচ্ছ যে আসলে খুবই স্মুথ একটা লাইন, বাট আমরা যদি ফ্র্যাকটালস ইউজ করে এই জিনিসগুলো ড্র করি, ধরো এটা জিনিসটা আরো জুম, তোমাদের একটা ভিডিও দেখালে তোমাদের আরো বুঝতে সুবিধা হইতো। যাই হোক, ওটার লিংক আমি দিয়ে দিব মনে পড়ে। ওইখানে এটাকে যখন জুম করবে, জুম ইন করবে, তখন এইখানে দেখতে পারবো যে সিমিলারিটি অবজেক্ট বা লাইন গুলা খুবই জিগজ্যাগ আকারে আছে। এইখানে জাস্ট তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, অত এখানে ডিটেইল জিনিসটা লাগতেছে না, এই জন্য আমি অত কিছু দেখাচ্ছি না। মোটামুটি জাস্ট জানলেই হবে যে এটা ফ্র্যাকটালস ইউজ করে আমাদের কোস্ট লাইন গুলো ড্র করা যায়। যে হয়তো জুম ইন যখন করবো তখন দেখবো যে সেম টাইপেরই অবজেক্ট আমাদের কি অ্যাপিয়ার হচ্ছে, বা আমাদের এখানে জিগজ্যাগ লাইন গুলা যে আছে এখানে হয়তো স্মুথ থাকবে, বাট ফ্র্যাকটালস ইউজ করে আমরা যখন ড্র করব তখন এই জিনিসটা আরো রাফ থাকবে, আরো জিগজ্যাগ থাকবে। এটাও এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল। তো ওইখানে আমাদের এটা কিভাবে বলতেছে যে আসলে তোমাদের যখন জুম ইন করবা তখন সেম টাইপের যে অবজেক্ট আমাদের আসবে ওটার লেন্থ, এবং আমরা যখন জুম আউট করব তার লেন্থ যদি অ্যাভারেজ নেই, দেখবো যে দুইটার অ্যাভারেজ একদম সেম। এই টাইপের ক্ষেত্রে আমাদের এটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সেলফ সিমিলারিটি। এই তিন টাইপেরই ফ্র্যাকটালস মেইনলি আমাদের স্টাডি করা হয়। আবার যখন তোমরা নিজেরা বিভিন্ন রিয়েল অবজেক্ট ড্র করবে, যেরকম এখানে দেখাইছে যে বিভিন্ন পাতা বা ট্রি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম এই ফ্র্যাকটালস জিনিসটা কিন্তু কাজে লাগে। এগুলো যখন ড্র করব তখন কিন্তু একবার ড্র করে বারবার আমাদের প্রত্যেকবার কল করার দরকার নাই, জাস্ট রিকার্সিভ ওয়েতে কল করলেই হয়ে যাচ্ছে। তো আমাদের একটা টপিক এখানে আছে যেটা হলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই ফ্র্যাকটালস এর কনসেপ্টের ক্ষেত্রে আর কি একদম টোটাল প্রথমে এই জিনিসটা, এই কার্ভটা আমাদের স্টাডি করা হয়। যেরকম এখানে যেটা বলছে কচ কার্ভ। তো এই কচ কার্ভটা কি, ছবি দেখলে হয়তো বুঝতে পারবা। এই যে কচ কার্ভ যেটা, সেটা হলো আমাদের একটা ট্রায়াঙ্গেল থেকে আমাদের আরো অনেক কমপ্লেক্স যখন আমরা ক্রিয়েট করতে যাবো ফ্র্যাকটালস ইউজ করে, তখন দেখতে পারবা যে আমাদের যে কার্ভটা এখানে আসছে সেটাকে আমরা বলছি কচ কার্ভ। তো এই কচ কার্ভ ইউজ করে আমাদের অনেক কমপ্লেক্স অবজেক্ট আমাদের ড্র করা হয়, রিশেপ করা হয়। ওইটাই একটু দেখবো যে আসলে কিভাবে এই জিনিসটা কাজ করে। এখানে যেটা বলছে, ভেরি কমপ্লেক্স কার্ভস ক্যান বি মেড বাই রিপিটেডলি রিফাইনিং সিম্পল কার্ভ। তার মানে আমাদের অনেক ধরনের কমপ্লেক্স কার্ভ আমরা ক্রিয়েট করতে পারি। একটা সিম্পল কার্ভ ড্র করলাম, দেন ওটাকে রিকার্সিভ ওয়েতে কল করার মাধ্যমে আমরা কি আরো কমপ্লেক্স একটা কার্ভ পাইতে পারি। এখানে সিম্পলেস্ট এক্সাম্পল যেটা দেখাইছে, আমি যেটা বলতেছি যে আজকে দেখাবো, সেটা হলো কচ কার্ভ। এখানে কচ কার্ভের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, যে কে এটা ডিসকভার করছে, আবার আর কি কি ফিচার আছে, এগুলো একটু দেখবো। যাই হোক, মেইন টপিকে আসি। তো কচ কার্ভের ক্ষেত্রে জিনিসটা কেমন, সেটা হলো আমাদের চার টোটাল এই কচ কার্ভের প্রথম ইটারেশনে যে আমাদের অবজেক্টটা থাকবে সেটা লেংথ যদি আমরা 1 ধরি, এটা আমাদের একদম ইনিশিয়াল অবজেক্ট। ইনিশিয়াল অবজেক্টটা কেমন, একটা হরিজন্টাল লাইন থাকবে, দেন একটা কি থাকবে, বাম্প বলতেছে এখানে, বাম্প, অথবা তোমরা যদি এখানে ট্রায়াঙ্গেলের একটা শেপ যেটা বলতেছে, জাস্ট এখানে নিচের লাইনটা নাই, এই জন্য এটাকে বাম্প বলা হচ্ছে। দেন আরেকটা হরিজন্টাল লাইন থাকবে। এই টোটালটা হলো আমার ইনিশিয়াল কচ কার্ভের, মানে 0তম বা 1তম, এখানে 1 ধরে করা হয়েছে। তো ওই 1 একটা হলো আমাদের কি ইনিশিয়াল অবজেক্ট। আর k0 কি, k0 হলো টোটালটা আমার একটা লাইন, জাস্ট একটা লাইন। এখানে যেটা বলছে যে আসলে আমাদের সাকসেসিভ জেনারেশন যেটা হবে কচ কার্ভের ক্ষেত্রে, k0 k1 k2 এইভাবে যাইতে থাকবে। তাহলে k0টা ফার্স্টে কি ছিল, একটা লাইন, জাস্ট এ হরিজন্টাল লাইন অফ লেংথ ইউনিটি, তার মানে 1 লেংথ আমরা ধরে নিছি, এই টোটাল লেংথের একটা লাইন জাস্ট আমাদের k0তম। দেন k1তম ইটারেশনে কি থাকবে, আমাদের একটা মানে ওই হরিজন্টাল লাইনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। ধরো এইটুকুর লেংথ এখন কত, এটা আমাদের পরবর্তীতে লাগবে, এই জন্য লেংথের কনসেপ্টটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। যেহেতু তিনটা ভাগে ভাগ করছি, তার মানে লেংথ এটার আমাদের কত 1/3, আবার এখানে 1/3 টোটালটার লেংথ। আগে ছিল 1, টোটাল 1 ছিল, এখন ওটাকে 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করার পর জাস্ট মাঝখানে কি করছে, যে 3 ইকুয়াল পার্টস এন্ড রিপ্লেস দ্য মিডল পার্ট উইথ এ বাম্প ইন দ্য শেপ অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার মানে জাস্ট একটা ট্রায়াঙ্গেলের মতো বাম্প দ্বারা আমরা রিপ্লেস করছি। এখানে তিনটা ভাগে ভাগ করছি ফার্স্টে। ধরো আমাদের এখানে যদি দেখাই যে এটা আমাদের ফার্স্ট লাইন ছিল 1 লেংথের k0, এইটাকে তিনটা ভাগে ভাগ করছে।
ভাগ করার পর যেটা পাইছি সেটাকে জাস্ট এখানে ট্রায়াঙ্গেলের মতো জাস্ট রিপ্লেস করে দিছি। তাহলে প্রত্যেকটা পার্টের আমাদের লেন্থ হলো 1/3। ঠিক আছে, এইটা জাস্ট আপাতত মাথায় রাখো, লেন্থটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন K2 তে কি হবে? K2 তে আমাদের প্রত্যেকটা পার্ট যে আছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, টোটাল পার্ট কিন্তু এখানে 3টা। বাট এইখানে যখন আমরা ট্রায়াঙ্গেল দ্বারা রিপ্লেস করব তখন আমাদের এখানে সাব ডিভিশন হয়ে যাবে কয়টা? টোটাল 4টা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা লাইন আর কি আমাদের রাখতে হচ্ছে। এখন এই 4টা লাইনকে আবার রিপ্লেস করে দিচ্ছি এই টোটাল যে সেম আমাদের একটা অবজেক্ট ছিল এটা দ্বারা। ঠিক আছে, বোঝা যাচ্ছে এ পর্যন্ত? হ্যালো, আচ্ছা আজকে কি নেটের ডিস্টার্ব করতেছে? তোমরা একটু রেসপন্স করো তো যে শুনতে পাচ্ছ কিনা। শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। তোমাদের কি আজকে সকালে ক্লাস ছিল কোনো? জি স্যার। হয়েছে ওইটা ক্লাস? জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার নেটের সমস্যা করছিল শুরুতে অনেক। হ্যাঁ আমাদের আজকে কুয়েটে নেট নাই আর কি, মাঝে মাঝে আসে আবার নেই। যাই হোক, এখানে দেখো তাহলে যেটা বলতেছিলাম যে আমরা কি করতেছি, রিকার্সিভ ওয়েতে কল করার মাধ্যমে আমরা কচ কার্ভটা ড্র করব। ঠিক আছে, এখন এই কচ কার্ভ তো বুঝতে পারছো যে আসলে ফার্স্ট যে ইটারেশন যেটা ছিল এটাকে এখন বারবার কল করে আমরা এই শেপে নিতে চেষ্টা করব। ঠিক আছে, বা এটা আমাদের কচ স্নোফ্লেক, আর এটা হলো কচ কার্ভ ইউজ করে আমরা কি করব, কচ স্নোফ্লেকটা এইভাবে ড্র করতে পারি। এটার ক্ষেত্রেও সেম, দেখতে পাচ্ছ যে আমাদের কচ কার্ভে যেটা ছিল এখানে ওটাই বারবার রিকার্সিভ ওয়েতে কল করে আমরা এরকম কমপ্লেক্স অবজেক্ট পেতে পারি। ঠিক আছে, এটাই হলো কচ কার্ভের কনসেপ্ট। অনেক সময় মানে তোমাদের কোশ্চেন আসে যে কচ কার্ভ কি, দেন কচ কার্ভের ডাইমেনশন কিভাবে বের করে এন্ড কচ কার্ভ কিভাবে ড্র করে ওটার সিউডো কোডটা লিখো। তো এখানে এই ডাইমেনশনের ব্যাপারটা আমি আসতেছি একটু পরে, তার ড্র এর ব্যাপারটা একটু বলি। তাহলে ড্র এর ব্যাপারটা তো তোমরা বুঝতেই পারছো যে আসলে কিভাবে সুডো কোড যদি আসে তার মানে কি, ফার্স্টে আমাদের 0তম ইটারেশনের জন্য একটা আমাদের মানে কোড লিখতে হবে। সেটা হলো কি, যদি n = 0 হয় তার মানে একটা জাস্ট স্ট্রেট লাইন আঁকাবে। দেন আমরা n এর ভ্যালু দিয়ে দিব, যে n এর ভ্যালু হয়তো 5 দিলাম, তাহলে 5টা দিলে আমাদের এখানে কিরকম টাইপের অবজেক্ট ক্রিয়েট হবে ওটা হয়তো তোমাদের কোড করে দেখাতে হতে পারে। হয়তো ল্যাবে যদি আমরা টাইম পাই হয়তো তখন তোমরা এটাও ল্যাবে ইমপ্লিমেন্ট করতে পারবা। ঠিক আছে, হয়তো জাস্ট আমি n এর ভ্যালুটা বলে দিব যে n এর ভ্যালু হয়তো 5, তাহলে 5তম ইটারেশনে আমার কোচ কার্ভের স্ট্রাকচারটা কেমন হবে বা শেপটা কেমন হবে ওইটা তখন তোমাদের বলতে হবে। তো একটা ইটারেশনের যেটা ইনিশিয়াল ইটারেশন ওইখানে যে অবজেক্টটা আছে ওটা যদি ড্র করতে পারো ওটা জাস্ট রিকার্সিভ ওয়েতে কল করতে হবে বারবার, করলে কি আমাদের জিনিসটা ড্র হবে। এখন এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমাদের কয়টা লাইন ড্র করতে হবে। এখানে দেখো একটা আমাদের K1 যদি আমরা দেখি, K1তম ইটারেশনের লাইন কয়টা ছিল? টোটাল 4টা। তাহলে একবার একটা লাইন আমাদের ড্র করতে হবে, দেন লাইনটার পজিশন ফিক্সড করতে হবে, তার মানে একটা ট্রান্সফার করতে হবে, ট্রান্সফর্ম কোন অপারেশন অ্যাপ্লাই করতে হবে, আইদার স্কেলিং অথবা রোটেশন অথবা ট্রান্সলেশন, যে কোনো কিছু করে আমাদের কি এটা ফিক্স করতে হবে। দেন আমাদের আরেকটা লাইন ড্র করতে হবে, দেন ওটার জন্য আমাদের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে। সিমিলারলি 4টা লাইন আমাদের টোটাল কি ড্র করতে হবে। তো এখানে এটাই দেখাচ্ছে যে 4টা লাইন আমাদের সুডো কোড যদি ধরি যে 4টা লাইন আঁকাতে হবে, দেন 4টা লাইনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ট্রান্সফরমেশন আছে। ঠিক আছে, এইটা হলো আমাদের কোচ কার্ভের সুডো কোড। হয়তো তোমাদের ল্যাবে যদি আসে আরো ডিটেইলস এই কোডটা তোমাদের হয়তো দেখায়, দেন তোমাদের হয়তো ইমপ্লিমেন্ট করতে হতে পারে। ঠিক আছে, খুবই ইজি। এখন আসি আমাদের একটা কনসেপ্ট, সেটা হলো ডাইমেনশন অফ কোচ কার্ভস। ডাইমেনশন তো তোমরা জানো যে একটা লাইনের ডাইমেনশন কত, 1D। একটা লাইন আমাদের কি 1D হতে পারে। ধর একটা প্লেন আমরা যদি বলি প্লেন 2D, তারপরে কিউব যদি থাকে কিউব ওটা কি 3D। ঠিক আছে, তো এরকম আমাদের কি ডাইমেনশনের কনসেপ্ট আমরা এরকমই পরিচিত যে আসলে হোল নাম্বার থাকবে, আইদার 1 2, মানে পূর্ণ সংখ্যার আমাদের ডাইমেনশন। কিন্তু এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আসলে আমাদের ফ্র্যাক্টালস এর ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় পূর্ণ সংখ্যার ডাইমেনশন থাকবে না। হয়তো তোমাদের একটা আমি যদি ফ্র্যাক্টালস এখানে দেখাই একটা, ধরো কোচ কার্ভের ক্ষেত্রে কোচ কার্ভের ডাইমেনশন হলো 1.26। কিভাবে? তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে যে এটা নতুন
কারণ আমরা এই পর্যন্ত তো জানি যে আসলে ডাইমেনশন সবসময় পূর্ণ সংখ্যা হতে পারে, যে 1D 2D 3D এরকম আমরা দেখে আসছি, বাট 1.26D এরকম ডাইমেনশন তো হয়তো তোমরা কখনো শোনো নাই। কিভাবে তাহলে ওটা একটু দেখাবো আমি, যে আসলে ডাইমেনশনটা কিভাবে ডিরাইভ করতে হয়। এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি স্যার। এখন যেটা বলছিলাম যে ধরো আমাদের একটা লাইন আছে, এখন এই লাইনটাকে আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি, অথবা আমাদের ধরো একটা প্লেন আছে, একটা তল যা আছে এটাকে স্কয়ার শেপ, এটা 2D একটা অবজেক্ট, এটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। লাইনটাকে যদি ভাগ করি, ধরো দুইটা ভাগে ভাগ করলাম ফার্স্টে, তাহলে এটা হাফ, এটা হাফ লেংথ, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা হাফ লেংথের ক্ষেত্রে আমাদের ধরো যদি এখানে এইটাকে কত দ্বারা গুণ করলে, ধরো এটা একটা আমাদের কি আছে শেপ, এইটা অর্ধেক একদম, এইটাকে আবার আমরা অরিজিনাল শেপে নিব, তখন আমাদের এটাকে কি করতে হবে, স্কেলিং করতে হবে। স্কেলিংটা কেমন হবে, স্কয়ার, বোঝাইতে বোঝা যাচ্ছে না, যে এটাকে আরো জাস্ট আমাদের ডাবল করতে হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে কি করতে হবে, এটা হলো এই টোটাল একটা পোর্শন যদি আমি নেই, এইটার ক্ষেত্রে আমাদের স্কেল কতটুকু করতে হবে বলতো, দ্বিগুণ করতে হবে, স্কয়ার এস যদি ধরি আর কি আমরা। তো কিউবেরটা এখানে দেখাই নাই, কিউবেরটার ক্ষেত্রেও কি সেম আমাদের এস কিউব আর কি আমাদের হবে তখন, যে আসলে এস কিউব করলে 8টা ভাগে ভাগ হবে, তো মানে একটা আমাদের নর্মাল যে পার্ট আছে ওটাকে যদি আমরা আরো 8টা ভাগে ভাগ করলাম, একটা কিউবকে 8 ভাগে ভাগ করলাম, করার পর যে আমাদের একদম ছোট যে কি আছে আমাদের ডিভাইড যে আমরা পাইছি, ওইটাকে আমাদের কিউব করলে কি আমরা অরিজিনাল শেপটা আবার পাবো, ঠিক আছে। এখন এই যে 2, এই 3, তারপর এখানে 1 বা ডাবল করতেছি জিনিসটা, এগুলাই তো ডাইমেনশন, আসলে আমরা দ্বিগুণ করতেছি বলেই আমরা পাচ্ছি। এখন কজ কার্ভের ক্ষেত্রে জিনিসটা কিভাবে আমরা ডাইমেনশনটা ডিফাইন করতে পারি, এটা হলো আমাদের মেইন টার্গেট। এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু দেখাই, সেটা হলো এরকম। আচ্ছা পেন, এই যে এখন দেখো, এটা হলো ডি, ডি হলো ডাইমেনশন ইকুয়াল টু লগ এন ডিভাইডেড বাই লগ 1/r। এন বলতে কি বোঝাচ্ছে, এন হলো কয়টা সেগমেন্ট আছে, তাহলে এখন কজ কার্ভের ক্ষেত্রে দেখো এখানে সেগমেন্ট কয়টা, সেগমেন্ট বলতে লাইনের সেগমেন্ট কয়টা, দেখেন একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে n ইকুয়াল টু 4, কয়টা টোটাল আমার সেগমেন্ট আছে। দেন আমাদের এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো লেংথ, আমরা যেটা বলছি লেংথ, অথবা এটাকে আমরা এখানে বলতেছি ফর্মালি স্কেলিং ফ্যাক্টর, কততে আমাদের স্কেল করতে হবে। তাহলে স্কেলিং ফ্যাক্টর যেটা আছে সেটা হলো 1/3। কেন, আমাদের প্রত্যেকটা যে ভাগ করছি, যেরকম একটা টোটাল একটা লাইন আছে, এই লাইনটাকে 3 ভাগে ভাগ করছি আমরা, প্রত্যেকটা যে সেগমেন্ট, এখানে সেগমেন্ট না, প্রত্যেকটা অংশ যেটা আমরা ডিভাইড করছিলাম সেটার লেংথ হলো 1/3, এখানেও লেংথ হলো 1/3, বাট আমাদের সেলফ সিমিলার সেগমেন্ট কয়টা আছে, সেটা হলো 4টা, যেহেতু একটা লাইন থেকে আমরা টোটাল ড্র করতেছি, তাহলে টোটাল আমাদের সেলফ সিমিলার সেগমেন্ট হলো 4টা, আর লেংথ হলো 1/3। এখন আমাদের যদি ফর্মুলা এখানে আমরা বসাই, এখন এখানে দেখো এই যে ফর্মুলাটা, log n ডিভাইডেড বাই log 1/r, তার মানে কি log n হলো log 4, আর 1/r বলতে 1/3, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 3। এখন আমাদের সেগমেন্ট যেটা, সরি ডাইমেনশন যেটা, সেটা হলো log 4/log 3, টোটাল 1/26, এটা হলো আমাদের ডাইমেনশন। এখন এইখানে দেখো তোমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, এটাকে যদি আমরা এই পাশে নেই, ধরো ডি আছে, ডি ইকুয়াল টু লগ এন, আর এইখানে ধরো, আচ্ছা আমি এটা এভাবে দেখাই, লগ 1/r
ডি, এটাই তো, তাই না? কারণ এটা বলতে আবার কি 1/r⁴ এরকম আসতে পারে। টোটাল আমি যেটা দেখাই সেটা হলো 1/r⁴ ইকুয়াল টু কত, n। এখন দেখো আমি আগে যেটা বলছিলাম যে এস যেটা আমাদের স্কেলিং ফ্যাক্টর ছিল ওটাকে স্কোয়ার করলে আমরা কি পাইতাম, টোটাল অরিজিনাল অবজেক্ট যেটা ছিল, অরিজিনাল আমাদের ধরো যে শেপটা আমরা ড্র করছিলাম সেটা, তো ওইটার ক্ষেত্রে 2 ছিল, তার মানে এটা ছিল আমার ডি ডাইমেনশন। যেহেতু আমরা 2D এর ক্ষেত্রে বলছি, 3D এর ক্ষেত্রে কি ছিল 3, S3 তে আমরা 3 দিলে 3 দ্বারা আমরা যদি কিউব করি তাহলে আমাদের অরিজিনাল অবজেক্টটা পাইতাম। ঠিক আছে, সিমিলারলি এখানেও কিন্তু আমাদের স্কেলিং ফ্যাক্টর যেটা আছে ওটাকে এই বি দ্বারা কি পাওয়ার ওটা নিলে আমরা এন পাচ্ছি, বা অরিজিনাল যেটা অবজেক্ট ছিল সেটা পাচ্ছিলাম। টোটাল কয়টা সেগমেন্ট। এখন এইটার ক্ষেত্রে দেখো আমাদের কি এইখানে ডি আছে, তার মানে এই ডাইমেনশনটাই আসলে চেঞ্জ হচ্ছে। আগের গুলোর ক্ষেত্রে ছিল 1D 2D, এখন এটার ক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা জাস্ট 1.26। হয়তো ম্যাথমেটিক্যালি তোমাদের মনে হচ্ছে যে ডাইমেনশন কখনো ফ্র্যাকশন হইতে পারে না, বাট এইখানে ডাইমেনশনের কনসেপ্টটা অন্যরকম। এখানে এটাকে বলা হচ্ছে মেজার অফ রাফনেস। আমাদের আসলে এই ডাইমেনশনটা ইউজ করে আমরা হয়তো মেজার করতে পারি যে আমাদের ফ্র্যাকটালসটা কত রাফ বা কত আমাদের জিগজ্যাগ আকারে থাকবে, বা কয়টা আমাদের কি থাকবে। হ্যাঁ, কেউ কোশ্চেন করতেছিল? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ এখন তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন যদি হয়তো আমাদের কোচ কার্ভ না বলে অন্য কোনো একটা আমাদের শেপ বলে দিল, ধরো এটা তো কোচ কার্ভ, হয়তো আগের যে কোনো একটা ধরো আমি বলে দিই এখান থেকে, ধরো এইটার ক্ষেত্রে আমরা যদি বলি এইটার ক্ষেত্রে এই অবজেক্টের ক্ষেত্রে ডাইমেনশন কত হতে পারে বলো, কেউ বলতে পারবা? ফার্স্টে কি করতে হবে, সেগমেন্ট কয়টা টোটাল নিতে হবে। এখানে আমাদের সেগমেন্ট কয়টা আছে, 5টা সেগমেন্ট একই টাইপের, বাট এখানে লেংথ কিন্তু সেমই থাকতেছে, লেংথ আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আগেরটার ক্ষেত্রে এখানে পার্থক্য কি ছিল, না এখানে লেংথ চেঞ্জ হয়েছে, আমি ভুল বললাম। মানে এখানেও সেম 1/3, এটাকে যদি আমরা 1 ধরি, টোটালটাকে 1 ধরলাম, দেন এখানে কি করছি 1/3 ধরলাম, জাস্ট 1/3, তাহলে 3টা ভাগে ভাগ করছি আমরা এখানে। তো এখানে এটার ক্ষেত্রেও কি আমাদের সেগমেন্টটা দেখতে হবে, আসলে সেগমেন্ট কয়টা টোটাল, দেন ওটাকে আমরা কি করব, এই যে লেংথ যত দ্বারা ভাগ হয়েছে এটার ভ্যালু হলো আর, স্কেলিং ফ্যাক্টর দ্বারা আমরা কি করব, ডিভাইড করব, কিসের লগ নিয়ে। এরকম আসলে পারা যাবে না, জাস্ট একটা ধরো শেপ দিয়ে দিলে ওটা ডাইমেনশন তোমাকে হয়তো বের করতে হবে, গিভেন ওটা লেংথ কত এবং কয় ভাগে ভাগ করা হয়েছে, তোমাদের হয়তো স্কেলিং ফ্যাক্টর দিয়ে দিবে। খুব ইজি, খালি সেগমেন্টটা দেখতে হবে কয়টা সেগমেন্ট আছে, জাস্ট ওটাকে ডিভাইড করে ফর্মুলা বের করে দিলেই হচ্ছে। কারণ স্কেলিং ফ্যাক্টর তো এখানে বলেই দেওয়া থাকবে, মানে নরমাল ম্যাথ আর কি, খুবই সহজ। তো এই পর্যন্ত ক্লিয়ার এটা ফ্র্যাক্টালস। এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন ফ্র্যাক্টালস কি, কয় টাইপের ফ্র্যাক্টালস আছে, দেন কচ কার্ভ কি, কচ কার্ভ কিভাবে ড্র করতে হয়, আর দেন এরকম ডাইমেনশন রিলেটেড কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে যাব আজকে। এই টপিকটা মেইনলি তোমাদের ল্যাবের টপিক, ল্যাব যখন করো তখন এই জিনিসটা আরো ভালো করে আর কি দেখানো হবে। আপাতত জাস্ট এটা আমার টপিকে অল্প আছে, জাস্ট কিছু কিছু জিনিস হয়তো তোমাদের ডেফিনেশন বা কিছু টুকটাক জিনিস তোমাদের হয়তো লাগবে, এই জন্য আমি ল্যাবের স্লাইডটাই দেখাবো। কারণ এইটা যখন ল্যাব আমি নিব তখন হয়তো এইটাই আরো ডিটেইলে ভালো করে পড়াবো, বাট আপাতত আমাদের জন্য জাস্ট ডেফিনেশন এই টাইপের থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আমাদের হয়তো বুঝতে হবে যে আসলে টেক্সচার জিনিসটা কি। তোমরা হয়তো এটা মাসুদ স্যার কি শুরু করছেন, বা তোমাদের লাইটিং
তারপর শেডিং, এগুলো কি দেখানো হয়েছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের ইজি হবে যেহেতু দেখানো হয়েছে। ধরো তোমাদের একটা অবজেক্ট আমি যদি বলি, ধরো এখানে একটা অবজেক্ট আছে, বা আমি ধরো একটা ওয়াল আছে ধরো, তো ওয়ালে এরকম একটা পেইন্টিং আমাদের ড্র করতে হবে। এখন আমরা যখন রিয়েলিস্টিক কোনো অবজেক্ট ড্র করব এবং অবজেক্টের একটা সারফেসে যদি আমরা কোনো কিছু পেইন্ট করি, রং দেই, ধরো আমরা একটা ওভাল আঁকালাম, বা ধরো আমরা যে কোনো একটা অবজেক্ট আঁকাইছি কার্ভ ইউজ করে, অথবা যে কোনো ভাবে আমরা একটা অবজেক্ট ইউজ করছি, জিনিসটা এরকম। তো এখন এইটার ভিতরে তো আমরা কালার দিতেই পারি, যে লাল কালার পুরোটা লাল করে দিতে পারি, সলিড কালার যে কোনো কিছু ইউজ করতে পারি। বাট আমরা যখন একটা রিয়েলিস্টিক অবজেক্ট চিন্তা করব, ধরো আমাদের টেবিলের কথাই যদি চিন্তা করি, তোমাদের টেবিল যে আছে, টেবিলের যে সারফেসটা কি একদম সলিড কালার? সলিড কালার কিন্তু না। মানে কি ওইখানে আমাদের রিয়েলিস্টিক কিছু টেক্সচার আছে। টেক্সচার বলতে আসলে এখানে বোঝাচ্ছে বিভিন্ন স্ট্রাইপ অথবা বিভিন্ন মানে ইমেজের মতো আর কি জিনিসটা। ঠিক আছে, এখন এখানে ধরো আমাদের ওয়াল যদি পেইন্ট করি, ওয়ালে এখানে আমাদের যে ছবিটা আছে, এটা যদি আমরা অবজেক্টের উপরে বসাতে চাই, কিভাবে বসাতে পারি? তার মানে আমাদের একটা ছবি বলে দিলাম, আর এটা হলো আমাদের একটা অবজেক্ট। ধরো এই এই গোল একটা অবজেক্টের ভিতরে এই ছবিটা বসাইতে হবে। এই ছবিটা কিভাবে ওই অবজেক্টে বসাবো, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে আসলে ম্যাপিং। তার মানে এই ছবিটা থেকে ম্যাপ করে আমরা এই ছবিটা আমাদের এই অবজেক্ট যেটা আছে, এই অবজেক্ট স্পেসের বিভিন্ন কোঅর্ডিনেট পয়েন্ট, ধরো আমরা এই একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা আমাদের এই টেক্সচার যে ইমেজটা আছে, ধরো ইমেজের যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা আসলে আমাদের এই ওভালে কোথায় বসবে। ধর এখানে তো এটা একটা আমাদের রেক্ট্যাঙ্গেল একটা ছবি, যে কোনো একটা ছবি, মানে এই ছবিটা আমরা এই ওভাল শেপ যেটা আছে বা সার্কেল যেটা আছে, এটার ভিতরে আমরা কি বসাবো এই ছবিটা। এখানে বসানোর ক্ষেত্রে কিভাবে বসাতে পারি, ধরো আমাদের পয়েন্ট বলে দেওয়া আছে যে এটার বিভিন্ন কোঅর্ডিনেট গুলো আমরা জানি, এখানে আমরা সব কোঅর্ডিনেট গুলো জানি। এখন এইখান থেকে আমরা এটাকে জাস্ট ম্যাপ করতে হবে। এই ম্যাপিং প্রসেসটা হলো টেক্সচার ম্যাপিং, যে আমাদের একটা 2D ইমেজ থাকবে দেওয়া, এখন ওইটা আমাদের অবজেক্টের সারফেসে বসাইতে হবে। এই অবজেক্টের সারফেসে বসানোর জন্য যে ম্যাপিং, যে কোঅর্ডিনেট গুলোর ভিতরে যে ম্যাপিংটা হয়, ওইটাকে বলা হচ্ছে টেক্সচার ম্যাপিং। টেক্সচার বলতে আসলে কিছু না, একটা ইমেজ বোঝাচ্ছে, যে সারফেসের ক্ষেত্রে আমাদের হয়তো টেক্সচারটা ওই ইমেজটা হইতে পারে, অথবা আমরা যে কোনো কিছু একটা কালার বলে দিতে পারি। এখানে ধরো আমরা বলে দিলাম রেড কালার, তাহলে রেড কালারটা একটা টেক্সচার, বাট এখানে সলিড কালার হিসেবে ইউজ হচ্ছে। বাট আমরা যদি সলিড কালার ইউজ না করে আমরা যে কোনো একটা ছবি নিয়ে কাজ করি, দেন ওটাকে আমরা বলতেছি কি টেক্সচার ইমেজ। এই ইমেজ বা সলিড কালার যেটাই থাকুক না কেন, ওটা সারফেসে ম্যাপিং করার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, টেক্সচার ম্যাপিং। ক্লিয়ার? ফর্মাল ডেফিনেশনটা তো বুঝতে পারছো নাকি? এখন আমরা একটু ডিটেইলে যাই, যে আসলে আমাদের ফ্রেম বাফার তো আমরা জানি যে ফ্রেম বাফারে কি থাকে। ফ্রেম বাফার অনেক টাইপের হতে পারে। আমাদের যখন হিডেন সারফেস রিমুভাল আমরা দেখছিলাম, তখন ওখানে আমরা কি জেড বাফার ছিল, ডেপথ বাফার ছিল, কালার বাফার বা আরজিবি বাফার ছিল। আমাদের প্রত্যেকটা বাফার সিস্টেমে কি থাকতো, আমাদের একটা ভ্যালু থাকতো, হয়তো ওই ওই পজিশনটায় ডেপথ কত, ওই পজিশনটায় আরজিবি ভ্যালু কত, কালার ইন্টেন্সিটি কত, তো এরকম আমাদের ফ্রেম বাফার থাকতো। এখন আমরা যেটা শিখবো সেটা হলো টেক্সট বাফার বা ইমেজ বাফার। এখানে আমাদের বিভিন্ন জিনিস ইউজ হবে, যেরকম অলরেডি এগুলো আমি বলছি, যে আমাদের ডিজিটাল ইমেজ দেওয়া থাকবে, ইমেজটা থেকে আমরা কিভাবে ওটা ধরো আমাদের জেনারেট করতে হবে টেক্সচার, এইটা হলো আমাদের কোনো একটা অবজেক্টে বসাইতে হবে। এটা তো আমরা কোড করে ইজিলি, এখানে যে কোডটা দেওয়া আছে এটা তোমরা রান করলে হয়তো বুঝতে পারবা যে আসলে এই টাইপের অবজেক্ট তখন আমরা কি সারফেসে প্লট করতে পারি। বাট আমাদের সবসময় রিয়েলিস্টিক যে ইমেজগুলো, এগুলো কিন্তু এরকম হয় না যে একদম এরকম সলিড কালার আমি বলে দিলাম এরকম থাকে না, হয়তো অনেক জিগজ্যাগ থাকে, অনেক আমার দাগ থাকে, আবার রিফ্লেকশন, ধরো কোনো আলো পড়তেছে, ওটার রিফ্লেকশন, রে ট্রেসিং তোমাদের যদি পড়ায় তখন রিফ্লেকশন কিভাবে হ্যান্ডেল হয় ওটাও তোমরা বুঝতে পারবা। মানে রিফ্লেকশন যখন হবে ওইটা কিভাবে হ্যান্ডেল করবো। রিয়েলিস্টিক যে ইমেজ গুলো এগুলো কিন্তু একটু ভিন্ন, মানে একদম সলিড কালার এরকম হয় না। এইটাই আমাদের আজকের মেইন টপিক, এই স্লাইডটা, যে আসলে টেক্সচার কিভাবে আমাদের হ্যান্ডেল করা হয়। তো এখানে এটাই বলছি যে ম্যাপিং এর মাধ্যমে, যে আসলে আমাদের টেক্সচার ম্যাপিং বা বাম্প ম্যাপিং, এনভায়রনমেন্ট ম্যাপিং, কয়েক টাইপের ম্যাপিং আছে, একটা একটা করে আমরা দেখি। ফার্স্টে টেক্সচার ম্যাপিং। এখানে দেখো টেক্সচার ম্যাপিং ইউজেস
an image or texture to influence the color of a fragment। এখানে বলছে যে আসলে আমাদের অবজেক্টের যে সারফেস আছে, সারফেসে আমরা যদি কোনো ইমেজ বা টেক্সচার বসাইতে চাই, তাহলে ওইটা কি করতে হতে পারে, আমাদের ম্যাপিং এর মাধ্যমে। আমাদের বিভিন্ন কোঅর্ডিনেট থাকবে, একটা হলো টেক্সচার কোঅর্ডিনেট। ধরো আমাদের একটা ইমেজ থাকলো, আর এটা আমাদের একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আমরা এই ইমেজটা বসাবো। তাহলে ইমেজের ক্ষেত্রে আমাদের এখানে কিছু মানে এই টেক্সচারের কিছু কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে, ওটার আন্ডারে এখানে প্রত্যেকটা পজিশনের ভ্যালু আমরা জানি যে কোন পজিশনে কোন কালার। বাট এই ইমেজটা যখন অবজেক্টে বসাবো, তখন কিন্তু আমাদের এই জিনিসটা ম্যাপিং করে বসাতে হবে। একদম সেম হবে এমন না। সেম বলতে এখানে সাইজ একটা, বাট আমাদের অবজেক্টের সাইজ আরো বড়, তখন ওই জিনিসগুলা কিন্তু একটু ডিফারেন্ট হবে। তো ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে আসলে কিভাবে হ্যান্ডেল করা হয়। তার আগে একটু দেখি যে বাম্প ম্যাপিং কি। বাম্প ম্যাপিং আসলে বোঝাচ্ছে যেরকম আমি যদি দেখাই, আগে টেক্সচার ম্যাপিং এর एग्जांपल গুলো একটু দেখো, যে আসলে বিভিন্ন ছবি, যেরকম ঘাসের ছবি, তারপর আরো ওই যে পাথর, এই টাইপের আমরা সারফেসে যখন আমরা এই ইমেজ গুলো বসাবো, তখন কিন্তু আমরা এটা কিন্তু জেনারেল ড্র করে বা কালার বলে দিলে কিন্তু আসলে ওটা রিয়েলিস্টিক হয় না। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে। ইমেজ থেকে আমরা ওটা ম্যাপিং করে আমরা অবজেক্টে ওই জিনিসটা বসাবো। এটা হলো টেক্সচার ম্যাপিং। দেন বাম্প ম্যাপিং যেটা বলছে সেটা হলো আমাদের ডিস্টরশন, মানে একটু বাঁকা। ধরো আমাদের ইমেজটা হলো আমাদের রেক্টেঙ্গেল একটা ইমেজ, বাট আমরা যখন বসাবো তখন ওটা একটু আমাদের কি ডিস্টর্টেড অবস্থায় আছে। যেমন এখানে দেখো ইমেজটা দেওয়া আছে রেক্টেঙ্গেল, বাট আমরা যখন বসাবো তখন ওটা কিন্তু ভাঁজ করে বা একটু বাঁকা করে বেন্ড করে হয়তো আমাদের ওটা ইমেজে অবজেক্টে বসাতে হবে। তো এটাকে আসলে বাম্প ম্যাপিং বলা হইতেছে। বাম্প বলতে আসলে বোঝাচ্ছে এখানে যে আসলে আমরা জিনিসটা ডিস্টর্ট করে বা আমাদের অরিজিনাল যেটা টেক্সচার আছে ওটা থেকে আমরা ডিস্টর্ট করে বাম্প করে আমরা যখন ওটা কোন একটা অবজেক্ট সারফেসে বসাবো, দেন ওটাকে আমাদের কি করতে হবে, বাম্প ম্যাপিং অ্যাপ্লাই করতে হবে। দেন এনভায়রনমেন্ট ম্যাপিং কি, ওই যে আমি যেটা বললাম রিফ্লেকশন। এখানে যে দেখতে পাচ্ছ যে আসলে অবজেক্ট যেটা আছে, হয়তো আমরা যদি কালার বলে দেই, সলিড কালারের ক্ষেত্রে কিন্তু এই টাইপের ইফেক্ট আনা খুবই টাফ। এই জন্য আমাদের কি করতে হবে, ইমেজ দিতে হবে, ইনপুট ইমেজ দিব এবং ইনপুট অবজেক্ট দিব। আমাদের ওটা আউটপুট হিসাবে জেনারেট করবে কি অবজেক্টে ওই ইমেজের কি টেক্সচারটা বসে যাবে। এই যে যেরকম একটা আমাদের হল রুম আছে, হল রুমের বিভিন্ন তোমাদের ধরো ওয়াল বা বিভিন্ন আমাদের এখানে অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা টেক্সচার ইমেজ। তো এইটার ক্ষেত্রে আমাদের একটা ইমেজ দেওয়া থাকবে এই টাইপের। প্রত্যেকটা চেয়ারের, যেখানে চেয়ারের যে আমাদের টেক্সচার আছে, হয়তো তোমাদের ল্যাবের জিনিসগুলো আরো ক্লিয়ার, কারণ দেখতে পারতা, তোমরা নিজেরাই করতে, নিজেরাই দেখতে পারতো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হইতো। এখন হয়তো তোমাদের ওই জিনিসগুলো একটু ভাষা ভাষা লাগবে বা একটু কঠিন লাগবে, যে আসলে এটা কিভাবে কি করে, না দেখলে তো বুঝবা না। তো ওই জিনিসগুলো দেখলে আর কি আরো ক্লিয়ার হবে। এখন আপাতত জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা এইভাবে করতে পারি, বাট কিভাবে করব এটা এখনো দেখাচ্ছি না। এখন দেখো, তাহলে এটাই বললাম যে আসলে আমাদের ইমেজ দেওয়া থাকবে, যে প্রত্যেকটা ধরো ওয়াল বা প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে ইমেজ দেওয়া থাকবে, ওই ইমেজটা জাস্ট আমাদের ম্যাপিং করে বসাইতে হবে। এখানে এগুলাই বলছে, এগুলো একটু তোমরা দেখবা যে আমরা কয় টাইপের, সোফার আমরা অনেক টাইপের কিন্তু কোঅর্ডিনেট দেখে আসছি। স্ক্রিন কোঅর্ডিনেট, অবজেক্টের কোঅর্ডিনেট, এখন আমরা দেখছি টেক্সচার কোঅর্ডিনেট, প্যারামেট্রিক কোঅর্ডিনেট ছিল আমাদের কার্ভ ইউজ করার ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসগুলো কি, এটা তো বুঝো যে আসলে ধরো আমাদের স্ক্রিন, ধরো এটা দেওয়া আছে, এটা আমাদের একটা ধরো ডিসপ্লে স্ক্রিন, এখানে একটা অবজেক্ট ধরো আমরা এটা বলে দিলাম। তো এই অবজেক্টটা আমার এই ডিসপ্লে স্ক্রিনের কোথায় আছে, সেই জিনিসটা ডিফাইন যখন করব তখন আমাদের স্ক্রিন কোঅর্ডিনেটটা লাগবে। আর এই অবজেক্টের ভিতরে ধরো এই অবজেক্টটা যদি আমরা এখানে বাইরে নিয়ে আসলাম, এখন এই অবজেক্টের ভিতরে বিভিন্ন পজিশন, ধরো এই পজিশনে আমরা ড্র করতে চাচ্ছি রেড কালার, এখানে আমরা ব্লু কালার, এই জিনিসগুলো যখন ডিফাইন করব তখন আমাদের অবজেক্ট কোঅর্ডিনেট লাগবে। মানে অবজেক্টের কোন পজিশনে বা কোন পয়েন্টে কি কেমন বা কি রকম কালার বা কি রকম শেপ, সেটা আমরা ডিফাইন যখন করব তখন আমাদের অবজেক্ট কোঅর্ডিনেট লাগবে। স্ক্রিন কোঅর্ডিনেট আমাদের স্ক্রিনে অবজেক্টের পজিশন ডিফাইন করবে, ধরো আমাদের কোন পজিশনে আছে। আর অবজেক্টের ভিতরে আমরা যখন বিভিন্ন প্লেসে বা বিভিন্ন পজিশনে আমরা বিভিন্ন কালার বা বিভিন্ন ইন্টেন্সিটি বা বিভিন্ন টেক্সচার ডিফাইন করব, তখন আমাদের অবজেক্ট কোঅর্ডিনেটটা লাগবে। আর টেক্সচার কোঅর্ডিনেট কি, টেক্সচার কোঅর্ডিনেট হলো আমাদের যে ইমেজটা দেওয়া থাকবে ওই ইমেজের বিভিন্ন পজিশনে কোন কালার থাকবে। মানে এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো কিন্তু মাথায় রাখতে বুঝতে হবে,
কারণ এক একবার এক একটা আমাদের লাগবে এবং আমাদের ট্রান্সফরমেশনও করতে হবে। তোমাদের ভিউ ট্রান্সফরমেশন যদি পড়ানো হয়ে থাকে ওখানে তোমরা হয়তো দেখছো যে আসলে অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, আবার ইমেজ স্পেস থেকে অবজেক্ট স্পেসে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। এগুলো ভিউ ট্রান্সফরমেশন যখন তোমরা দেখছো তখন ওই জিনিসগুলো দেখছো। এখন আমাদের কি টেক্সচার ট্রান্সফরমেশন লাগবে, যে টেক্সচার ইমেজ আছে ওইখান থেকে আমরা কি আমাদের অবজেক্ট স্পেসে আমরা নিয়ে যাব। এটা আমাদের টেক্সচার ধরো এক্স ওয়াই আমি বলে দিলাম। এখন এইখানে আমাদের কোন একটা পজিশনে ধরো উল্টা ধরছি আর কি, এটা এক্স এটা ওয়াই, যাই হোক এখানে একটা পজিশনে আমরা একটা টেক্সচারের কালার আছে, এই কালারটা আমরা যখন অবজেক্টে নিব তখন ওটা কোথায় বসবে, তার মানে এই সিস্টেমটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে অবজেক্ট স্পেসে। বুঝতে পারছো এ পর্যন্ত? তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে টেক্সচার ম্যাপিং কিভাবে কি করে, এগুলা একটু দেখলে পড়লে বুঝতে পারবা যে এখানে 2 ডাইমেনশনাল টেক্সচার ম্যাপিং কেন বলা হয়, কারণ 2 ডাইমেনশনাল একটা ইমেজ দেওয়া থাকে ওইটাকে আমরা কি করতেছি ট্রান্সফর্ম করতেছি। এখানে যেটা বলছে যে আসলে আমাদের কি এসটি এসআরটি হলো আমাদের টেক্সচারের ক্ষেত্রে কোঅর্ডিনেট, এসআরটি দেওয়া থাকবে। এখন এসআরটি থেকে আমরা এক্স এ কিভাবে কনভার্ট করব, বা আমাদের ইমেজ অবজেক্ট যেটা থাকবে, অবজেক্টটা তো হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমে তোমাদের কাজ করে। তোমরা হোমোজিনিয়াস কোঅর্ডিনেট কি এটা তো জানো নাকি? এক্স ওয়াই জেড ডাব্লিউ, হোমোজিনিয়াস কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমাদের চারটা আমাদের ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড ডাব্লিউ। এখন এক্স ওয়াই জেড ডাব্লিউ এই চারটার ভ্যালু আমাদের বের করতে হবে ইউজিং কি টেক্সচার কোঅর্ডিনেট ইউজ করে। এসআরটি ইনপুট দিব, আমাদের বাকিগুলা আউটপুট হিসেবে জেনারেট হবে। আমরা যদি ইনভার্স চিন্তা করি, ইনভার্স ম্যাপিং আমাদের অবজেক্ট স্পেসের কোঅর্ডিনেট গুলো আমরা ইনপুট হিসেবে দিব, টেক্সচার কোঅর্ডিনেটটা আমরা পাবো যে এই পজিশনে আমাদের কোন টেক্সচারটা বসতেছে। এটাও সেম একই জিনিস, ইনভার্স ফাংশন ইউজ করে জাস্ট। এখানেও সেম একই জিনিসগুলো বলা হয়েছে। এখন আমরা যদি এখানে একটু দেখি, ধরো 2 ডাইমেনশনাল টেক্সচার ম্যাপিংটা কিভাবে কাজ করে, সেটা হলো এখানে যেটা বলছে যে আসলে 2 ধাপে আমার জিনিসটা হয়। ফার্স্ট যেটা টেক্সচার কোঅর্ডিনেট থেকে একটা প্যারামেট্রিক কোঅর্ডিনেট সিস্টেম আমরা নেই। সাপোজ আমাদের এক্স ওয়াই জেড ডাব্লিউ আছে, হোমোজিনিয়াস কোঅর্ডিনেট, এইটাকে আমরা ইউভি তে বা বিভিন্ন প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে আমরা 2টা ভ্যালুতে আমরা ট্রান্সফার করলাম, বা প্যারামেট্রিক কোঅর্ডিনেট আমরা নিলাম। প্যারামেট্রিক কোঅর্ডিনেট কিভাবে নেওয়া হয় সেটা তো দেখছো, কার্ভ যখন পড়াইছি যে আসলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা প্যারামেট্রিক ওয়েতে রিপ্রেজেন্ট করতেছি, ওখানে আমরা টি এস এস ইউজ করে আর কি আমরা দেখছিলাম যে আসলে প্রত্যেকটা ভ্যালু কিভাবে বের করে। তো এইখানেও সেম, ধরো আমাদের অবজেক্ট স্পেসের যে কোঅর্ডিনেট আছে ওইটাকে আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করলাম। সিমিলারলি এস আর টি আছে আমার যেটা টেক্সচার কোঅর্ডিনেট, ওইটাকেও আমরা প্যারামেট্রিক কোঅর্ডিনেটে ট্রান্সফার করলাম। এখন এখানে দেখো ইউভি তে যখন এটাও ইউভি তে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাও ইউভি তে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখন কিন্তু দুইটা ম্যাপিং করা ইজি। তার মানে এখন এইখান থেকে এটা আমরা ম্যাপিং করতে খুবই ইজিলি করতে পারবো, কারণ আমাদের দুইটা ভেরিয়েবল আছে। দেন এইটা থেকে আবার কি আমাদের এক্স ওয়াই জেড জেনারেট করাও ইজি। যদি ছবিতে দেখাই, এখানে দেখো আমাদের টেক্সচার স্পেস 2D তে আছে, প্যারামিটারাইজেশন যখন করব তখন অবজেক্ট স্পেস পাচ্ছি আমরা, বা ওয়ার্ল্ড স্পেস যেটাই বলি না কেন, স্ক্রিন স্পেস যেটাই বলি সেটাই। তো অবজেক্ট স্পেস আমরা ধরলাম যে অবজেক্ট স্পেস আমরা ট্রান্সফর্ম করলাম প্যারামিটারাইজেশন যখন ইউজ করে, যে টেক্সট ইউভি তে আমরা রিপ্রেজেন্ট করতেছি। এখন ইউভি তে রিপ্রেজেন্ট করার পর এখানে যেটা আমি দেখালাম মুছে গেছে, ইউভি তে রিপ্রেজেন্ট যখন করছি আমরা টেক্সচারকে, করার পর এটাকে তো আমরা অবজেক্ট স্পেসে সহজে নিতে পারি। এখানে যেটা বলছে যে আমরা ফার্স্টে টেক্সচার স্পেসটাকে প্যারামিটারাইজেশন করছি, করার পর অবজেক্ট স্পেসে আমরা ওটাকে ট্রান্সফার করছি। এই যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এটাতে ট্রান্সফর্ম করছি, দেন ওইখান থেকে আমরা প্রজেকশন ইউজ করে আমরা যেটাই করি না কেন আমাদের কি স্ক্রিন স্পেস আমরা নিতে পারবো। স্ক্রিন স্পেস বলতে 2D স্পেস, আবার একটা আমাদের 2D স্ক্রিনে যখন দেখাবো তখন ওই 3D অবজেক্ট স্পেস যেটা আছে ওইটাকে আবার 2D তে আমরা রিপ্রেজেন্ট করতে হবে প্রজেকশন। তাহলে টেক্সচার কিভাবে কাজ করে বা টেক্সচারিং কয় ধাপে হয় বা টেক্সচার ম্যাপিং কি, এগুলো তো ক্লিয়ার, বুঝা গেছে তোমাদের? কার কোনো কোশ্চেন আছে?
হয়তো কোশ্চেন আমি যদি জিজ্ঞেস করি যে টেক্সচার ম্যাপিং কি, এটা কিভাবে করা হয়, এখন পারবা নাকি তাই বলো তো, কেউ রেসপন্স করো তো তোমরা। স্যার একটু স্টাডি করলেই পারবো স্যার, মোটামুটি বুঝছি। এখন তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, তো এখানে দেখো, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, ইউভি এসটি, আমরা যেটা বলছি এখানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকবে, ওইটাকে জাস্ট আমরা ট্রান্সফার করতেছি এখানে। যাই হোক, এই পর্যন্ত জাস্ট থিওরিটিক্যালি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলেই হবে, কারণ এখান থেকে হয়তো অত ডিটেইলে কোনো কোশ্চেন আসবে না, তোমাদের জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট রাখলেই হচ্ছে আর কি। তো এখানে দেখো যে ম্যাপিংটা কিভাবে হয়, ম্যাপিং এর একটা এক্সাম্পল আমি দেই এখানে। যে ধরো, হ্যাঁ এটার ক্ষেত্রে আমি এই জিনিসটা বলি যে আমাদের ইমেজের ক্ষেত্রে যে কোনো একটা পার্ট আমরা নিলাম, ধরো এইটা আমাদের টেক্সচার ইমেজের যে কোনো একটা অংশ, এই অংশটা আমাদের অবজেক্ট স্পেসে কোথায় আছে, এটা কিভাবে বের করবো, এটারই ফর্মুলা। আমি ফর্মুলা তো হয়তো তোমাদের মাথায় আসতে পারে যে আসলে ম্যাপিং ম্যাপিং করতেছি, বাট ম্যাপিংটা কিভাবে করা হয়, এটার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা কাজে লাগে। যে লিনিয়ার টেক্সচার ম্যাপিং, এইটার ক্ষেত্রে লিনিয়ার ম্যাপিং কেন বলা হচ্ছে, কারণ আমরা জাস্ট প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে আমরা এখানে করতেছি, এখানে কোনো আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন নাই, সব লিনিয়ার ইকুয়েশন। তো এখানে দেখো, ইউ আর ভি তে আমরা ট্রান্সফার করতেছি কোথায় থেকে, এস আর টি কে। আগে যেটা বলছিলাম যে আসলে আমরা টেক্সচার ইমেজের যে ভ্যালুগুলো আছে ওইটাকে আমরা ইউভি কোঅর্ডিনেটে নিতে চাচ্ছি। ইউভি কোঅর্ডিনেটে কিভাবে নিব, তখন আমাদের এই ফর্মুলাটা, আমাদের টেক্সচার ইমেজের ফার্স্ট অফ অল টেক্সচার ইমেজের 4টা কোণা ডিফাইন করতে হবে। এখানে বলা হয় টেক্সচার প্যাচ বলা হয় অনেক সময়, টেক্সচার প্যাচ, প্যাচ। আসলে মিন ম্যাক্স আর কি, প্রত্যেকটা কোণা আগে ডিফাইন করতে হবে। যে কর্নার গুলো ডিফাইন যখন আমরা করব, দেন এইটা ইউজ করে আমরা কি ম্যাপিংটা করতে পারবো, যে আসলে ম্যাপিংটা কিভাবে করা হয়। তো এটা ইন্টারপোলেশনের ফর্মুলা, তোমাদের ইন্টারপোলেশন কোথায় দেখাইছিলাম, জেড ট্রান্সফর্ম, জেড বাফার অ্যালগরিদম মনে হয় একটু দেখাইছিলাম তাই না, ইন্টারপোলেশন। তো এখানেও সেম এই ফর্মুলাটা ইউজ করে আমরা ইউভি তে ট্রান্সফার করতে পারি। এরপরে তো বুঝতে পারছো, ইউভি তে যখন আমরা ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ কেও ট্রান্সফার করলাম, আবার এখানে টেক্সচার ইমেজ কেও ট্রান্সফার করলাম, এরপর আমরা এটাকে জাস্ট ওই পজিশনে বসায় দিতে পারলে আমাদের ইমেজটা কি অবজেক্টে ড্র করা হয়ে যাবে। এখন এখানে আবার কিছু কনসেপ্ট আছে, কিউব ম্যাপিং কি, মানে একটা কিউবে যখন আমরা ম্যাপ করব একটা টেক্সচার ইমেজ, তখন আমরা কিভাবে ম্যাপ করতে পারি। এখানে দেখো ফার্স্টে কি বলছে, আনর‍্যাপ কিউব। এখানে কিউবটাকে আনর‍্যাপ করছি, মানে কিউবের কয়টা তল বা কয়টা সারফেস, 6টা না? তো 6টার ক্ষেত্রে 6টা সারফেসে আসলে প্রত্যেকটা পজিশনটাকে আমাদের ডিফাইন করতে হবে। কয় ভাগ, 6টা ভাগ আছে, 6টা সারফেস আছে, এখন 6টা সারফেসেই কিন্তু আমাদের এই টেক্সচার ইমেজটা বসাইতে হবে। তার মানে কি এখানে এই পজিশনগুলো আমাদের ম্যাপ করতে হবে। আবার কি এখানে সিলিন্ডারের ক্ষেত্রেও সেম, সিলিন্ডার আকৃতির শেপ আছে আমাদের অবজেক্ট, আর আমাদের এখানে 2D ইমেজ আছে। এখানে আমাদের কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অত লাগবে না, কারণ ম্যাপিংটা আমি এখনো দেখাই নাই যে আসলে প্রত্যেকটা কিভাবে কি করে। ফর্মুলাগুলো অত ডিটেইলে তোমাদের এখন লাগতেছে না, জাস্ট মাথায় রাখো যে সিলিন্ডারে যখন আমরা টেক্সচার 2D ইমেজ বসাবো ওটাকে সিলিন্ডার ম্যাপিং বলা হচ্ছে আর কি। এখানে বিভিন্ন টাইপের অবজেক্ট থাকতে পারে, সিলিন্ডার, তারপরে এই যে কিউব, আরো অনেক টাইপের আমাদের অবজেক্ট, প্রত্যেকটার ক্ষেত্রে ম্যাপিং ফাংশনটা জাস্ট চেঞ্জ হবে, যে আমরা কিভাবে ম্যাপিং করতেছি। আগেরটার ক্ষেত্রে যেরকম লিনিয়ার ম্যাপিং দেখালাম, এখানে যে ফর্মুলাটা, আবার এখানে সিলিন্ডারের ক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হবে। ওই ফর্মুলাটা যদি তোমরা জানো, ধরো আমি বলে দিলাম যে তোমাদের যখন ল্যাবে হয়তো করাবো, ল্যাবে ধরো তোমাদের একটা অবজেক্ট আছে, কারণ ওই অবজেক্টটার ক্ষেত্রে ম্যাপিং ফাংশনটা তোমাদের জানতে হবে এবং ম্যাপিং ফর্মুলাটা জানতে হবে। এখানে যখন সিলিন্ডারের ক্ষেত্রে ফর্মুলা এটা দেওয়া আছে, মানে এই ফর্মুলাটা যখন তোমরা জানবা, তখন এখানে জাস্ট এই টেক্সচার ম্যাপিংটা করতে পারলেই তোমাদের কাজ শেষ। বোঝা গেছে? তো এখানেও মোটামুটি এই যে আরো আছে আরেকটা কনসেপ্ট, আরেকটা টপিক আছে আমাদের, যে আসলে ডিফিকাল্টিস বা আমাদের টেক্সচার ম্যাপিং এর ক্ষেত্রে কি কি ডিফিকাল্টিস আমাদের ফেস করা হয়। তো এটা আমি এখানে দেখাই। এলিয়াজিং, এটা তো তোমরা দেখছো, তোমাদের আমি হয়তো স্ক্যান কনভার্সনে দেখাইছিলাম যে আসলে আমাদের কি, আমরা 2D ইমেজটাকে যখন পিক্সেলে কনভার্ট করি, তখন অ্যাকচুয়ালি যে আমাদের যেরকম আসার কথা স্মুথ, স্মুথ আমরা পাই না, মানে রেগুলার পাই না, হয়তো ইরেগুলার একটা শেপ, বা আমাদের ইমেজটা এরকম জিগজ্যাগ বা স্টেয়ারকেস ইফেক্ট আমাদের চলে আসে। তো এখানে টেক্সচারিং এর ক্ষেত্রেও সেম হবে, কারণ আমরা যখন একটা অবজেক্ট স্পেসে নিব জিনিসটাকে,
তখন কিন্তু একদম অ্যাকুরেটলি ম্যাপিং আমাদের হবে না। হয়তো আমাদের এইখানে যে টেক্সচার ইমেজ এটার লেংথ যদি বলি বা কতটা ওয়াইড, এইটা যদি আমি বলি, আমার অবজেক্ট কিন্তু সেম থাকবে না। এখানে ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ডিসটেন্স, যেটা পিক্সেল টু পিক্সেল ডিসটেন্স, ওটা কিন্তু একদম ইউনিফর্ম থাকবে না। তো এটাই হলো আমাদের এলিয়াজিং প্রবলেম, যে আসলে আমাদের যখন এই যে আন্ডার স্যাম্পলিং এ হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল না বলে আমরা যদি এখানে যেটা বলতেছি, এখানে সিগন্যালের এক্সাম্পল দেওয়া হয়েছে, তা আমরা এখানে যেটা বলি যে আসলে আমাদের এখানে ধরো আমার সাইজটা আছে 40x40 ইমেজটা, টেক্সচার ইমেজ, বাট আমাদের যে অবজেক্ট স্পেসে আমাদের ধরো ওইখানে যে আমাদের পিক্সেলের অ্যারে, তো ওটার সাইজ আমাদের বলে দিলাম 200x200। তার মানে কি আন্ডার স্যাম্পলিং হচ্ছে, মানে 40x40টাকে আমরা 200x200 তে বসাইতে হবে। এখন এই 200x200 তে বসালে তো বুঝতে পারতেছো যে ওর জিনিসটা কি, ইমেজটা ফেটে যাবে, একটু জিগজ্যাগ আকারে আমাদের শেপ চলে আসবে। আবার যখন উল্টা, ধরো আমাদের ইমেজটা আছে আমার কত 200x200, ওইটাকে হয়তো আমাদের বসাইতে হতে পারে কি 40x40-এ বসাইলাম, তখন হয়ে যাবে কি ওভার স্যাম্পলিং। তখন এটাকে বলা হয় যে ময়ের প্যাটার্ন, যে এখানে যে প্যাটার্নটা আসছে, caused by camera pixel frequency being higher than that of the grid pattern। উল্টা জাস্ট মিনিফিকেশন এখানে যেটা বলছে, মিনিফিকেশন ম্যাগনিফিকেশন কি এটা একটু দেখাই। এই যে ম্যাগনিফিকেশন কি, এ পিক্সেল ইন টেক্সচার ইমেজের যে ছবিটা আছে, মানে একটা পিক্সেল ম্যাপস টু অ্যান এরিয়া লার্জার দ্যান 1 পিক্সেল ইন ইমেজ, তার মানে বড় হবে। টেক্সচারের যে ইমেজটা আছে এইটা আমরা বসাবো যখন ইমেজে, তখন ইমেজটা কি আসলে বড় এরিয়াতে বসাতে হইতেছে। ম্যাপস টু অ্যান এরিয়া লার্জার দ্যান 1 পিক্সেল ইন ইমেজ, ইমেজের যে পিক্সেলটা আছে আমাদের, সেই 1 পিক্সেলের থেকে বড় যখন হবে আমাদের টেক্সচার ইমেজ, মানে এ পিক্সেল ইন টেক্সচার ইমেজ ম্যাপস টু অ্যান এরিয়া লার্জার দ্যান 1 পিক্সেল ইন ইমেজ, মানে একটা বড় যখন হইতেছে ম্যাগনিফিকেশন। কোনটার ক্ষেত্রে কোনটা, এই যে এসপিটিপি আমার কি টেক্সচার ইমেজ, এইটা যখন বড় একটা এরিয়াতে ম্যাপ করা হচ্ছে আমাদের ইমেজ স্পেসের। উল্টাটা তাহলে কি মিনিফিকেশন, এ পিক্সেল ইন টেক্সচার ইমেজ ম্যাপস টু অ্যান এরিয়া স্মলার দ্যান এ পিক্সেল ইন ইমেজ, তাহলে মিনিফিকেশন হচ্ছে। তাহলে কোনটার জন্য কি হয়, দুটার জন্য আমাদের কি এই যে এলিয়াজিং ইফেক্ট অথবা ময়ের প্যাটার্ন আমাদের ক্রিয়েট হচ্ছে। এইগুলো হলো আমাদের টেক্সচারিং এর ক্ষেত্রে কিছু হ্যাজার্ড বলি বা কিছু আমাদের ডিফিকাল্টিস। তো এইখানে কিছু আমাদের অ্যান্টি এলিয়াজিং টেকনিক আছে, কিভাবে আমরা এটা দূর করতে পারি। একটা হলো আমাদের মিপ ম্যাপিং। মিপ ম্যাপিং কি, টেক্সচার ইমেজটা নিব আমরা, ফার্স্ট ইমেজটার বিভিন্ন সাইজে কেমন আমাদের ওটার ভ্যালু আসে, বা ওটার কি বলে এটাকে লুকটা কেমন আসছে। যেরকম একটা আমাদের টেক্সচার ইমেজ আছে, এটাকে আরো কয়েকটা ভাগে আমরা কি করলাম, 128x128 এই স্কেলে আমাদের টেক্সচার ইমেজটা আছে, আমরা আরো কয়েকটা কি ভার্সন দিলাম, যে এখানে 64x64, 32x16, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ওইটার লুকটা কেমন হচ্ছে, যে প্রি ক্যালকুলেট হাউ দ্য টেক্সচার শুড লুক এট ভেরিয়াস ডিস্টেন্সেস। তার মানে প্রত্যেকটা ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের টেক্সচারটা কেমন লুক হতে পারে। দেন ম্যাপিং যখন করব, তখন কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট টেক্সচারটা আমরা বেছে নিব। ধরো আমাদের ইমেজের ক্ষেত্রে এরকম একটা সাইজ আছে, ইমেজের কোন একটা অবজেক্ট, এখন এইটার সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা জাস্ট বসাবো, ঠিক আছে। ধরো এইটা অবজেক্ট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হলো, তখন এইটা আমরা চুজ করব। বাট আমাদের এরকম এইখানে আবার আরেকটা অবজেক্ট আছে, ধরো এইখানে এইটুকের ভিতরে, এইটুকের ভিতরে আমাদের কি এইটাকে বসাতে পারবো, তখন কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাবে, এলিয়াজিং ইফেক্ট চলে আসবে। এই জন্য তখন কি করতে হবে, আমাদের যে প্রি ক্যালকুলেট অবস্থায় ধরো কোনো একটা আমাদের টেক্সচার সেল আছে বা টেক্সচার অ্যারে আছে, সেটাকে আমরা সিলেক্ট করে ওটাকে আবার এখানে বসাই দেবো। এটা হলো একটা অ্যান্টি এলিয়াজিং টেকনিক, যে কিভাবে আমাদের ওই ইফেক্টটা দূর করতে পারি। আরো আছে আমাদের কিছু টেকনিক, যখন তোমরা দেখবা এগুলো, যে অ্যানাদার অ্যাপ্রোচ কি হতে পারে। এটা এখানে ডিটেইল আমি দেই নাই, কারণ তোমরা জাস্ট এটা যাতে আরো সার্চ করো। ফিল্টারিং এই টেকনিকগুলোর ডেফিনেশন বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এটা একটু সার্চ দিবা তোমরা, সেলফ স্টাডি হিসেবে থাকবে তোমাদের। যে বাইলিনিয়ার ফিল্টারিং, ট্রাইলিনিয়ার, খুব ডিটেইল লাগবে না, জাস্ট অ্যান্টি অ্যালিয়াজিং। তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে যে অ্যালিয়াজিং কি, টেক্সচারিং এর ক্ষেত্রে এটা কিভাবে ইফেক্ট করে,
তখন এই মিনিফিকেশন ম্যাগনিফিকেশন এটা দেখাইতে হবে, এইভাবে লিখতে হবে যে আসলে মিনিফিকেশনের ক্ষেত্রে এই প্রবলেম হয়, ময় ইফেক্ট আসে, ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে এই ইফেক্ট আসে, দেন টেক্সচারিং এই মানে এই ইফেক্টটা কিভাবে দূর করা হয়, তখন তোমাদের বলতে হবে অ্যান্টি এলিজিং টেকনিক ইউজ করতে হয়, যেরকম মিপ ম্যাপিং একটা টেকনিক অ্যান্টি এলিজিং এর ক্ষেত্রে। দেন আমাদের কি আরো কিছু ফিল্টারিং টেকনিক আছে, এগুলো একটু জাস্ট ডিসকাস করতে হবে। তো বোঝা গেছে এই পর্যন্ত? এখন এইখানে যে টপিকগুলো আছে এগুলো মেইনলি ল্যাবের, এগুলো আমি ল্যাবে দেখাবো। ওপেনজিএল টেক্সচার ম্যাপিং, ওপেনজিএল এ কিভাবে এই টেক্সচার ম্যাপিংটা করা হয়, তো এই জিনিসগুলো আরো আমাদের ফাংশন কি কি আছে তো এগুলো ল্যাবে আমি দেখাবো, এগুলো এখানে আমাদের থিওরিতে এখন লাগবে না থিওরিতে। ঠিক আছে, যাই হোক আপাতত এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আছে কারো? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ, আমাদের টপিক আর কোনোটা বাকি নাই। তো এখন একজন একটু বলো আমাকে যে আমি কি কি পড়াইছি টোটাল। এই রিপন বলো, রিপন আসো? রিপন জি স্যার, আছে স্যার। তুমি তো মনে হয় নোট টোট করো, তাহলে বলো যে আসলে কি কি পড়ানো হয়েছে শুরু থেকে, টপিক গুলা মনে আছে? স্যার মোটামুটি আছে আর কি। হ্যাঁ, ফার্স্ট আমি পড়াইছি। মানে এলোমেলো হইতে পারে আর কি। আপনি স্যার পড়াইছেন মোটামুটি ইন্ট্রোডাকশন পার্টটা পড়াইছেন, এরপরে হলো স্ক্যান কনভার্সন পড়াইছেন, রিজন